জাতীয় পার্টির উচিত ছিল, আমি আপনার সাথে একমত, উচিত ছিল এটা বিএনপির সাথে সুর মিলিয়ে ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিলটা ঠেকানো। ওনাদের তো জায়গায় জায়গায় ঘাটে ঘাটে পয়সা দিয়ে ওনাদের পর অভ্যাস আছে, এগুলো করে মোস্ট অফ দ্য লয়ার্স এই ম্যাল প্র্যাকটিস গুলো করে। আমরা তো কলা চাই না, আমরা চাই যে মানে আমাদের সমস্যার সমাধান চাই। জুলাই সনদের ভিত্তিতে একটা গোটা রাজনৈতিক বিধি ব্যবস্থা এবং সংবিধানের পরিবর্তন মানে যেটা হয় সেটা চাচ্ছি আমরা। হাইউল হকের যে খুব বদ উদ্দেশ্য ছিল এটা আমি বলবো না, 100 বার ছিল বদ উদ্দেশ্য। উনি বলেছেন দুটো নেক্সট দুটো ইলেকশন হবে, সালাস পপুলার সুপ্রিমা লেক্স, রাষ্ট্রীয় স্বার্থে আরো দুটো ইলেকশন কেয়ারটেকার গভর্নমেন্টের ভিত্তিতে হবে। এটা আমি নিজে পড়েছি ওই একটা ইনিশিয়ালি। জাতীয় পার্টিকে এই সমস্ত দিবা স্বপ্ন এবং অপস্বপ্ন থেকে বেরিয়ে আসতে হবে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের সাথে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজে কল আপে আজকে আপনাদের সাথে আমি ফারাদ হাফিজ। আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি। রয়েছেন মোহাম্মদ সাইফুল আলম খান মিলন, তিনি সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিছুক্ষণের মধ্যে আমার সাথে যুক্ত হবেন আরেকজন আলোচক, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি মহাসচিব জাতীয় পার্টি। আপনাদের দুজনকে আপাতত স্বাগত জানাচ্ছি। আরও একজন তিনি রাস্তায় রয়েছেন, আমরা তিনি আসলে তার সাথে আলোচনা করব। আমরা শুরু করতে চাই, গতকালকে একটা ঐতিহাসিক রায় হয়েছে, সেই রায়টা নিয়ে। সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, যেটা আপনাদের দীর্ঘদিনের আন্দোলন ছিল। 1996 সালে বিএনপি প্রবল আন্দোলনের মুখে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে এনেছিল। আবার 2004 থেকে 6 সালে বিচারপতিদের বয়স বাড়িয়ে এই ব্যবস্থাকে ম্যানিপুলেট করার অভিযোগও বিএনপির বিরুদ্ধে আছে। অতীতে সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সরকারে থাকা অবস্থায় এই ব্যবস্থাকে ত্রুটি মুক্ত রাখতে আপনারা কি উদ্যোগ নেবেন? জনাব আসাদুজ্জামান রিপন। ধন্যবাদ আপনাকে। এই যে এখন আমরা টিভিতে একটা টক শো করছি, তাই না? জি। এবং দেখবেন যে শেখ হাসিনা তো আমাদের কি বলতো, অবশ্য আপনার শোটার 10টার মধ্যে যেগুলো 12টার মধ্যে থাকতো, তখন আমরা যারা টক শো করতাম শেখ হাসিনার ভাষায় উনি আমাদেরকে বলতেন টক মারানি। আচ্ছা। তো আমরা যারা টক মারানি ওনার ভাষায়, শেখ হাসিনার ভাষায়, কেউ পছন্দ করতো কেউ পছন্দ করতো না। এটা একটা রিয়ালিটি। এটা তো ঠিক কথা, যেটা মনে করেন আমরা দেশের বাস্তবতার কথাটা বললাম যে কেউ পছন্দ করতো অথবা করতো না, অথচ টক শো কিন্তু আছে, আমরা অংশ নিচ্ছি, যারা সমালোচনা করতো তারাও অংশ নিতেন। এখন তারা পলাতক থাকা অবস্থায় এখন তারা মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে কথাবার্তা বলে। তারপরে টক শো এসেনশিয়াল। আচ্ছা, ভালো কথা। এখন আপনি দেখবেন যে এই যে আপনি বললেন যে বিএনপির বিরুদ্ধে বিচারপতিদের বয়স বাড়িয়ে একটা ম্যানিপুলেশন অভিযোগ ছিল। আমি যদি বলি অ্যাট দ্যাট টাইম 57 ইয়ার্স ছিল রিটায়ারিং এজ, বিচারপতিদের জন্য ছিল 60, কারণ বিচারপতিরা সাধারণত দুভাবে মানে যান, বেঞ্চে যান। ফ্রম জুডিশিয়ারি, জুডিশিয়াল ক্যাডার সার্ভিস থেকে যান চাকরি একটা নির্দিষ্ট ম্যাচুরিটির পরে। আরেকটা গ্রুপ যেতেন যারা কোর্টে যারা প্র্যাকটিস করতেন, তাদের যাদের হাইকোর্টে 10 বছরের প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থাকতো তাদের মধ্যে থেকে বিচারপতি নিয়োগ করা হতো। ফলে দেখা যেত ভালো বিচারপতি পেতে দুঃখিত মনে করেন মোটামুটি অনেকে 50 বছর 55 বছর বয়সে অনেকে হাইকোর্টে জয়েন করতেন। যখন তিনি তার প্রজ্ঞা বা প্রাজ্ঞ অবস্থায় তিনি পৌঁছলেন, তখনই তার রিটায়ারমেন্টের টাইমটা হয়ে যায়। মানে ইনফ্যাক্ট বিচার ব্যবস্থা তার আর তেমন কিছু দেওয়ার থাকে না। বিএনপি গভর্নমেন্ট চিন্তা করলেন যে আমরা যদি এই বয়সটাকে যদি আমরা, তখন সিভিল সার্ভিসে 57 ইয়ার্স ছিল, তো উনি বলতেন যেহেতু জুডিশিয়ারিতে অর্থাৎ হাইকোর্টের যোগদান তো আর কেউ বিসিএস দিয়ে 25 বছরে কেউ যোগদান করেন না, তো যেহেতু এটা দেরিতে যোগদান করেন, অতএব তাদের এক্সিটটা একটু দেরিতে হলে ভালো। সেজন্য স্ট্রেট তারা 10 বছর বাড়িয়ে দিল 57 to 65, রাইট? মানে একটা 65 ছিল, কিন্তু 65 তারপরে বিচারপতি কে এম হাসানের ক্ষেত্রে সেটা 67 করা হলো, 2 বছর বাড়ানো হলো। আমি তো মনে করি দিবেন এটা 70 ইয়ার্সে নিয়ে যাওয়া উচিত, 70 বছর। এখন মানুষের যে লাইফ স্প্যান, যেটা যে টাইমটা, আপনি চিন্তা করবেন যে আমাদের 60 বয়স, আমরা কি যথেষ্ট? সমালোচনা তো ওই জায়গায় ছিল না, আলোচনাটা ছিল কেন মনে করা হতো যে বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনিই হবেন
যিনি প্রধান বিচারপতি হিসেবে রিটায়ারমেন্টে যাবেন। রিটায়ারমেন্টে Right. গেলেন। এখন এখন মনে করেন- তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইটাই অভিযোগ ছিল, অভিযোগটা যে এটা করতো। তাকে নির্বাচনে জিতিয়ে দেয়া, যাতে বিএনপি কে জিতিয়ে দেয় না, সেই কিন্তু ক্ষমতায় তত্ত্বাবধায়ক জাস্টিস সরকারের কে এম হাসানকে যারা চিনতেন তারা এই মানে একেবারে খুব প্রাইভেটলি যদি বলে, হয়তো পাবলিকলি যারা ভিন্ন মত পোষণ করেন, আওয়ামী লীগ করেন, তারা তো বলতেন না, কিন্তু জাস্টিস কে এম হাসানকে যারা পার্সোনালি চিনতেন, উনি তো ঢাকা ইউনিভার্সিটিতে মানে টিচিংয়ে ছিলেন কিছুদিন। তো উনি ওনার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওনার ব্যক্তিত্ব সব কিছু মিলিয়ে হি ওয়াজ নট দ্যাট কাইন্ড অফ ম্যান, আই মাস্ট সে। আচ্ছা, যা হোক, এখন কথা হচ্ছে কি যে ওই ঘটনাক্রমে 2 বছর বাড়ার কারণে ম্যানিপুলেশন হলো। এখন কি এরপরে কোনো সরকার কি 2 বছর কমিয়েছে? এরপর আওয়ামী লীগ পাওয়ারে আসলো, 2 বছর কমায়নি, তারপর তো একটানা ম্যানিপুলেশন করেই পাওয়ারে থাকলো, তারপরও তারা কমায়নি। না, সেটা অন্য বরং আলোচনা। আমি অন্য আলোচনা নয়, এটা হচ্ছে আপনি সমালোচনা করবেন কিন্তু ওইটার ফলটা ভোগ করবেন। বিষয়টা হচ্ছে এই জায়গায় বিএনপি যে কাজটি করেছেন 2 বছর, ইয়াস ঘটনাক্রমে ইনসিডেন্টালি কে এম হাসান হয়তো মানে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হতে পারতেন যদি আন্দোলনটা অপোজিশন যদি অপোজ না করতেন, হয়তো হতে পারতেন। কিন্তু এই যে 2 বছরের ব্যাপারটা, এখন তো সব বিচারপতির বেলায় 2 বছরের বেনিফিটটা থাকে না, সেটাও তো সাধারণ কি 2 বছর বাড়ানো ছিল, সেটা নিয়ে আরেকটু পরে আমরা একটু শুনি। নিশ্চয়ই। আপনি একটু বলবেন জনাব মিলন, যে এই বিষয়টা নিয়ে আপনাদের ভাবনা কি? সেইটার সাথে আমি একটু যুক্ত করে দিতে চাই যে জুলাই সনদে এই বিষয়টা উল্লেখ আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, এবং সেখানে আপনাদের একটা ফর্মুলার কথাও বলা আছে। সেখানে বলা আছে যে, যতদূর আমি মনে করতে পারি, যে সেখানে আপনার সংসদ নেতা যিনি থাকবেন, যিনি বিরোধী দলীয় নেতা থাকবেন, এবং থার্ড যে প্রধান বিরোধী দল, আরেকটা বিরোধী দলের প্রধান যিনি, তিনি থাকবেন একটা মানে যারা প্রধান উপদেষ্টাকে নিয়োগ করবেন। এর বাইরে থাকবেন হচ্ছে স্পিকার, ডেপুটি স্পিকার। সেটা জুলাই সনদের মধ্যে আছে। এই যে বিষয়টা এখন পুনর্বহাল হলো আবার 2011 সালে, যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যেটা বাতিল করা হয়েছিল, যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা থাকবে না, যেহেতু তারা নির্বাচিত না আওয়ামী লীগের ভাষায়, সেই হেতু তারা একটা সংসদ বা তারা একটা রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না। সো এখন আপনাদের অবস্থানটা কি, মানে দল হিসেবে জামায়াতের অবস্থান কি? স্টার নিউজকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতা সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সময়ে যখন আমরা কেয়ারটেকার সরকার নিয়ে আলোচনা করছি, তখন একজন ব্যক্তির কথা অবশ্যই আমি মনে করতে চাই। তিনি হলো অধ্যাপক গোলাম আজম। তিনি হলো 1980 সালে আমাদের জামাতের তখন সর্বোচ্চ বডি ছিল কর্মপরিষদ, সেখানে তিনি কেয়ারটেকার সরকারের ফর্মুলা দেন আর কি। এখন ডিটেলসে আমি যাচ্ছি না। তো এরপরে 80 সালের 7ই নভেম্বর আমাদের রমনা পার্কের ভিতরে যে রেস্টুরেন্ট, এটা চেঞ্জ হয়ে গেছে এখন, সেখানে উনি সাংবাদিক সম্মেলনে কেয়ারটেকার সরকার ব্যবস্থার সম্পর্কে বক্তব্য রাখেন আর কি। তো সেখানে আমরা যেটা মনে করি যে আমাদের এই দেশে নির্বাচন নিয়ে আমরা সবসময় সমস্যায় পড়ি, এবং নির্বাচন নিয়ে একটা বিতর্ক, জিতলে বিতর্ক, হারলে বিতর্ক, এগুলো চলে আর কি। সে কারণে এই যে আস্থাহীনতার একটা আস্থাহীনতার জায়গার থেকে আমরা বলেছিলাম দ্যাট শুড বি এ কেয়ারটেকার সরকার, এবং আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়ে জুলাই সনদে একটা সুন্দর একটা রূপ নিয়েছে। এই রূপের মূল কথা হলো এটা যে যখন সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ, এই দুটি পক্ষর থেকে লোক যদি আমরা নেই, তাহলে কেউ আর মানে ক্লেম করার, বিরুদ্ধে করার কোনো পক্ষ থাকবে না। সেটা একটা টেকসই একটা সিনারিও দেওয়া হয়েছিল। আমরা মনে করি সেটি অনুসরণ করা উচিত, এবং সেক্ষেত্রে আমরা দেশে নির্বাচন ব্যবস্থাকে যদি আসলে একটু সুন্দর রূপ দিতে পারি, এবং দেখা যায় 1, 2, 3, 4 নির্বাচন হয়ে যায়, তখন এদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ লাভ করবে, এবং সেটা আসলে সকলের দায়িত্ব, আর বেশি দায়িত্ব সরকারের আর কি, সরকারের বেশি দায়িত্ব। কিন্তু প্রশ্ন হলো যে যেই বিষয়গুলো নিয়ে বিতর্ক ছিল তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলার, সেইভাবেই কিন্তু আবার পুনর্বহাল হলো। মানে আগে যেই সিস্টেমটা, যেই পদ্ধতি ফলো করা হতো, যে একজন প্রধান বিচারপতি তিনিই হবেন প্রধান উপদেষ্টা, মানে নির্বাচনকালীন সরকারের প্রধান, এবং তার আন্ডারেই নির্বাচন পরিচালিত হবে, নির্বাচন কমিশন আলাদা একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। সেই প্রশ্নে পরে আসছে নির্বাচন কমিশন আসলে কতটা স্বাধীনভাবে, মানে সরকার কতটা চেষ্টায় আছে যে নির্বাচন কমিশনকে আলাদাভাবে শক্তিশালী, আলাদাভাবে সচিবালয় করে তাদেরকে স্বাধীনতা দেওয়া। According to the judgment of the High Court. জি জি।
তো আপনি এইটা একটু বলবেন যে ওই যে ওই যে সিস্টেমটার কথা বলা হচ্ছিল যে প্রধান বিচারপতি যিনি হবেন, এখন বিচারালয় কি বাংলাদেশে এখনো সেই স্বাধীনভাবে স্বাধীন সচিবালয় করে বিচারালয় কি স্বাধীনভাবে তারা কাজ করতে, মানে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রশ্ন নাই? না, বিচারালয় স্বাধীন করার দিকে অগ্রসর হয়েছিল। আমরা কিন্তু বেশ কিছু দূর অগ্রসর হয়েছিলাম ইন্টারিম গভর্নমেন্টের সময়। তখন একটা সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট গঠন করা হয়েছিল। ইট ওয়াজ ইন দি ভার্স অফ আপনার যেটাকে বলা হয় স্বাধীন বিচার ব্যবস্থা। তো সেই দিকে আমরা অগ্রসর না হয়ে যেটা করলাম যে আমরা গভর্নমেন্ট কী করলো, সচিবালয় ভেঙে দিল আর কি। ভেঙে দেওয়ার ফলে যেটা হলো, এটা এখন আসলে সেই আবার সরকার কর্তৃক মনোনীত জজেরাই আসবে এবং আবার আমরা সেই পুরাতন পথে হাঁটবো আর কি। এটার বিকল্প আর কিছুই নয়, বিচার ব্যবস্থাকে স্বাধীন করা। বিচার ব্যবস্থাকে স্বাধীন না করা যায়, এবং স্বাধীনতা বলতে কি বোঝা যায় এখানে একটু বলা দরকার। আমরা মনে করি স্বাধীনতা বলতে বোঝা যায় যে হলো নিয়োগ, পদোন্নতি, বদলি, এটা তিনটা জাস্টিসদের হাতে থাকতে হবে। এবং একই সাথে তাদের একটা বাজেট দিয়ে দিবে গভর্নমেন্ট, সেই বাজেট তাদেরকে আপনার খরচ করার স্বাধীনতা তাদেরকে দিতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা অনেকটা, এবং এটা আসলে লোয়ার কোর্ট পর্যন্ত যাইতে হবে। তখন দেশে এক বছরে কিছু হয়ে যাবে না, কিন্তু আমরা মনে করি যে আস্তে আস্তে বিচার ব্যবস্থার বিচারকদের যে মেরুদণ্ড সেটা শক্তিশালী হয়ে যাবে। আচ্ছা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই বিষয় নিয়ে আপনাদের ভাবনা কি? গতকাল যে রায় হলো, সেই রায় বহুল প্রতীক্ষিত, বহুল আকাঙ্ক্ষিত, বহু আন্দোলনের ফসলও বলা হচ্ছিল। যদিও সেটা যারা বিরোধী দল ছিল আওয়ামী লীগের কাছ থেকে সেটা আদায় করতে পারে নাই, মানে মাঠে বসে আদায় করতে পারে নাই, শেষ পর্যন্ত কোর্ট এটা রায় দিল। তাও সেই যারা মূলত এটা প্রতিস্থাপিত করেছিল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, তারা এখন নাই বলেই হয়তো এত ইজিলি এটা নিয়ে আর কথাও নাই। কিন্তু সবচাইতে বড় বিতর্কের একটা বিষয় ছিল যে এই সময় সরকার আসলে প্রধান কে হবেন বা সরকার কিভাবে পরিচালিত হবে। এই রায়ের ফলে আবার সেই গণভোট ফিরল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল। এই জায়গায় আপনাদের অবস্থান কি, দলের অবস্থান, আপনার মতামত? না, এটা তো লিগ্যাল ইস্যু। প্রথম হচ্ছে যে দেখুন, আমি মিলন ভাইয়ের সাথে একমত। আমি যতটুকু পড়েছি, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রথম তাত্ত্বিক আইডিয়া গোলাম আজম সাহেব দেন, এবং 96 সালে যখন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত, অন্য সব দল মিলে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করছিল, তখনও জামাতের একটা অংশ বেগম জিয়াকে রিকোয়েস্ট করেছিল আপনি কেয়ারটেকার দাবি মেনে নেন, তাহলে সব দল ভোটে অংশগ্রহণ করবে। তো তখন তো 15 ফেব্রুয়ারি ইলেকশন হলো, তার ইলেকশনের মাধ্যমে অ্যামেন্ডমেন্টটা আসলো। কেন কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার হলো? কারণ তার আগে মাগুরা উপনির্বাচনে গিয়ে দেখা গেল একদম প্রচ্ছন্নভাবে সরকারি দল এটা ছিনিয়ে নিয়েছে। তার আগে 91 সালে কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্ট হলেন। এরশাদ স্যার যখন দেখলেন তিনি পদত্যাগ করবেন, তিনি বিচারপতি শাহাবুদ্দিনকে উপরাষ্ট্রপতি করলেন, নিজে পদত্যাগ করলেন। তিনি করলেন না, তিনি করতে বাধ্য হলেন। ঠিক আছে, করেছেন না, এটা তো বিতর্কের বিষয়। ওটা বলেন। আচ্ছা, ওটা আপনি বলেন। তারপরে বিচারপতি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হলেন। বিচারপতি শাহাবুদ্দিন আবার বললেন যে দেখেন, আমি প্রধান বিচারপতি ছেড়ে এসবে যাব না, আমাকে আবার প্রধান বিচারপতি করতে হবে। সেটা সবাই রাজি হয়েছিল, রিপন ভাইরাও রাজি হয়েছিল, সবাই রাজি হয়েছিল রাইটলি। এবং ভোট হলো, ভোটের পরে কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আবার চিফ জাস্টিস হয়েছেন, এবং ওনার জন্য একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 5-6 মাস পরে, ফলি অন 1%, এবং সেটা সবাই অ্যাকসেপ্টও করে নিয়েছে। এটাকে নিয়ে কোনো দ্বন্দ্ব না, সেটা নিয়ে পরবর্তীতে কি কোনো বিতর্কের বড় জায়গা? হ্যাঁ, এবং যেটা ছিল উদ্দেশ্য, যেটা ছিল সেটা সৎ ছিল। 2005-6 এসে দেখা গেল একটা ট্রেন্ডস, 2001-এও ছিল। 2001-এও আওয়ামী লীগ একটু ছক কেটেছিল, লতিফুর রহমান সাহেবকে দিয়ে তাদের ধারণা ছিল তাদের ভোটের পারপাস সার্ভ হবে। লতিফুর রহমান সাহেব কিন্তু অনেস্টলি ভোট করেছেন, এক সালে কোনো বিতর্ক হয়নি। দেন গিয়ে দেখা গেল যে বিচারপতি KM হাসানকে চিফ করার জন্য বিচারপতিদের বয়স বাড়ানো হলো। এটা বয়স বাড়ানোটা ভালো, 70 করলেও তো সমস্যা নেই, কিন্তু অঙ্কটা তখন মিলে গেল কেন? বিচারপতি KM হাসান সাহেব খুবই রেসপেক্টেড মানুষ, আমরা সবাই খুব শ্রদ্ধা করি, অনেস্ট মানুষ, এবং আমারও বিশ্বাস উনি চিফ অ্যাডভাইজার হলে কখনোই কোনো অনিয়ম করতেন না। কিন্তু উনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এক সময়, এবং যখন 2 বছর বাড়িয়ে উনি কেয়ারটেকার হেড হবেন, এইটা স্বাভাবিকভাবে সেই সময়ে আওয়ামী লীগ এবং অন্যান্য দলরা মেনে নিতে চায় না। সেজন্য সংকট হয়, 111 হলো। ইয়াজউদ্দিন সাহেব ক্ষমতা নেন, এবং KM হাসান সাহেব নিজেও তো নিলেন না, নিজেও তো বললেন যে আমি নিব না। এরপরে KM হাসান সাহেবের পরে হামিদুর রহমান সাহেব ছিলেন, উনিও নিলেন না। নেক্সট 2 অ্যাপিলেট ডিভিশন জাজ, তারাও নিলেন না। দেন সুধী সমাজের সাথে একটা আলোচনা করার কথা ছিল, সিভিল সোসাইটি থেকে একজন হবে, সেটাও এক্সস্টিভ যায়নি না, সরাসরি ইয়াজউদ্দিন সাহেব নিয়ে নিলেন। সেটার বিরুদ্ধে একটা রিট হলো, সেই রিটে যখন রুল শুনানি হবে, সেই কোর্টের
জুরিসডিকশন সরিয়ে ফেলা হলো এবং 111 চলে আসলো। তো কেয়ারটেকার গভর্নমেন্ট আওয়ামী লীগ ব্যবচ্ছেদ করেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু বিতর্কিত বিএনপি করেছে 2005-06 সালে। এটা আমার একটা অ্যানালাইসিস। এখন আসেন খায়রুল হক সাহেব, তিনি তো এখন খুবই অবশ্যই বিতর্কিত, জেলে আছেন দীর্ঘদিন ধরে। আমরা যারা কোর্ট অঙ্গনে আছে, উনি কিন্তু ফ্যান্টাস্টিক জাজ, ফ্যান্টাবুলিয়াস জাজ। তার একাডেমিক এক্সিলেন্স, ঢাকা ভার্সিটির লয়ের টিচারও ছিলেন, অসাধারণ। উনি কেয়ারটেকার গভর্নমেন্টের ভীষণ মাত্রা একটা দুষ্ট লোক। না ঠিক আছে, উনি কেয়ারটেকার গভর্নমেন্টের রায়টার জাস্টিফিকেশন দিয়েছে, জাস্টিফিকেশন না, এই একটাই রায় আছে, ওরা বিতর্কিত, বিতর্কিত না। উনি জাস্টিফিকেশন দিয়েছে যে এর মাধ্যমে বিচার বিভাগ কলঙ্কিত হচ্ছে, কারণ কে চিফ জাস্টিস হবে ইমিডিয়েট পাস্ট এইটা সরকার এর মাধ্যমে নির্ধারণ করে। ওনার রায়ের জাস্টিফিকেশন এইটা, কিন্তু সকলের ইনক্লুডিং মি পাবলিক পারসেপশন হচ্ছে যে 14 সালের ভোটে আবার যেন আওয়ামী লীগ আসতে পারে, এই জন্যই এই রায়টা দেওয়া হয়েছে। এটা হচ্ছে পারসেপশন, উইচ ইজ নট ইলজিক্যাল, আমি বলবো না পারসেপশনটা। এখন যেটা সমস্যা দাঁড়াবে, ওইটাই তো ফিরে আসলো। এখন বিচারপতি নিয়োগ দেয় কে? সরকার। বিচারপতি নিয়োগের একটা আইন ছিল, বিচারপতি নিয়োগ আইন গত সরকার করেছিল, সেটা এই সরকার র্যাটিফাই করেনি। ওই আইনে কিছু দুর্বলতা ছিল, কিন্তু র্যাটিফাই করেনি। অর্থাৎ এই মুহূর্তে বিচারপতি নিয়োগে সরকারের একচ্ছত্র ক্ষমতা। চিফ জাস্টিস সেখানে কনসালটেশন দিতে পারেন, অ্যান্ড সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চিফ জাস্টিসের কনসালটেশনটা প্রায়োরিটি পাবে। কিন্তু এগুলো সবই থিওরিটিক্যাল। চিফ জাস্টিস তো আপনি দিচ্ছেন, সরি, তাকে কনফার্ম করবে কে? সরকার। আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে। তাকে অ্যাপিলেট ডিভিশনে নেবে কে? সরকার। তাকে চিফ জাস্টিস বানাবে কে? সরকার। অর্থাৎ 2031 সালে 30 সালে যে ভোটটি হবে, সেই ভোটের ইমিডিয়েট পাস চিফ জাস্টিস কে থাকবে, এটা যদি টেকনিক্যালি চায় বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। ঠিক এই জায়গায় একটা কারেকশন সবাই মিলে করতে হবে। এখন সুপ্রিম কোর্টের রায়ের ডেভিয়েশন করতে পারবেন কিনা, এটা একটা একাডেমিক ডিবেট, আর আমি মনে করি পার্লামেন্ট পারবে। ওকে, সকলে মিলে সেটি সরকারি দল বা বিরোধী দল এই আলোচনা করবে কিনা সেটি আমরা আসবো সেই আলোচনায়। কিন্তু আপনারা একটু বলবেন যে সেই সময় এই রায় যখন সরকার মানে হাইকোর্ট যখন এই রায় দেয়, মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়, সেই সময়টাতে আপনারাও, আপনাদের মন্ত্রীও আছে তখন, সেই সময় জিএম কাদের সাহেব বোধহয় বিমান মন্ত্রী নাকি, আমার তখন আমাদের অ্যালায়েন্স হবে, তাই না? তো সেই সময় আপনাদের অবস্থান কি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার যেই উদ্দেশ্যে তারা বাতিল করলো যে হ্যাঁ আমার পাশের দেশ ইন্ডিয়া, সেখানেই তো এত বড় গণতন্ত্র, সেখানেই তো এরকম একটা কিছু দরকার হচ্ছে না, ওয়েস্টমিনিস্টার আপনার ইংল্যান্ডে এরকম একটা কিছু দরকার হচ্ছে না, তো কেন আমেরিকাতে এরকম হচ্ছে দরকার হচ্ছে না, তো আমরা কেন বাংলাদেশে এরকম একটা জিনিস তুলবো? কিন্তু বাংলাদেশে কি এটা তুলে দেওয়ার মতো মানে যথেষ্ট রকমের যৌক্তিক জায়গায় বাংলাদেশ ছিল কিনা, মানে সেইখানে জাতীয় পার্টির অবস্থান কি ছিল? দেখুন, বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া পৃথিবীর আমার জানা মতে আর কোথাও কেয়ারটেকার গভর্নমেন্ট নাই। কিন্তু বাংলাদেশের সেটা নাই। বাংলাদেশে যে কয়টা ইলেকশন হয়েছে বিতর্ক, মোটামুটি বিতর্ক, আমি আপনার সাথে একমত। এই তত্ত্বাবধায়ক সরকারের উলানবাটর, মঙ্গোলিয়া, কাম্পুচিয়া এইসব দেশেও কেয়ারটেকার লাগে না, কিন্তু আমি আপনার সাথে একমত, বাংলাদেশে কেয়ারটেকার লাগবে। বাংলাদেশে কেয়ারটেকার দরকার ছিল, এবং এটা সরিয়ে ফেলা জুডিশিয়াল প্রক্রিয়ায় অথবা পার্লামেন্টারি প্রক্রিয়ায়, ওটাই বাংলাদেশের সর্বনাশের শুরু হয়েছে। জাতীয় পার্টি সেই সময় ব্যাপক আন্দোলন প্রতিবাদ করেনি, এটা সত্য, কোনো প্রতিবাদই করেনি। কিন্তু বিএনপি কিন্তু 18 সালে ওই সিস্টেম মেনেই ইলেকশন করেছে। মানতে হয়তো বাধ্য হয়েছে না, বলবে এরকম বলবেন, মানে বিএনপি না, সেই সময় কোনো অবস্থান ছিল না দলীয়। সো বিএনপি সাথে জামাত যে ইলেকশন করলো 50টা আসনে, সেটা ওই তো বিএনপি জামাত মিলে একসাথে সেটা বলেন। সো ওইটা অবশ্যই আমি এগুলো করতে তো সেই সময় জাতীয় পার্টির উচিত ছিল, আমি আপনার সাথে একমত, উচিত ছিল এটা বিএনপির সাথে সুর মিলিয়ে ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিলটা ঠেকানো। তখন জাতীয় পার্টি শক্ত ভূমিকা রাখতে পারেনি, সেটা কিছুটা আসবে, বাট ওই যে কারণে 18 সালে বিএনপি জামাতও ভোটে যেতে বাধ্য হলো, ওই কারণটা তো তখনও বিদ্যমান। রাজনীতি তো নিষ্ঠুর বাস্তবতার খেলা। তো সেই কারণে আমি মনে করি জুডিশিয়ারিকেও খুব সতর্ক থাকা উচিত। যে রায় দিলে পলিটিক্যাল ডিসপুট হবে, একটা বিশাল অংশের মানুষ আপনাকে পক্ষপাত ভাববে, জুডিশিয়ারি সেই রায় দেওয়া উচিত না, রিফিউজ করা উচিত। এখনো আপনারা যদি বলেন যে 2000 মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996, 2001, 4টা ভালো ভোট হয়েছে। হ্যাঁ, তো এই 4টা ভোট সবচেয়ে ভালো ভোট। আবার এই তত্ত্ব মানে সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে চালু হওয়ার পর, আর এর পর থেকে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে ভোটগুলো আছে 14, 2018, 2024, এই ভোটগুলো কি আপনার মানে কোন সিস্টেমকে আপনারা আসলে সমর্থন করেন, জাতীয় পার্টি করে? না, অবশ্যই আমরা মনে করি কেয়ারটেকার গভর্নমেন্ট থাকা উচিত,
যদিও পার্টি ফোরামে এটা নিয়ে এখনো আলোচনা হয়নি, কিন্তু চিফ জাস্টিস বা লাস্ট চিফ জাস্টিসকে ক্যারেক্টার মানে হেড করাটা আমি মনে করি জুডিশিয়ারিকে বিতর্কিত করে ফেলবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন যেমন রিপন, যে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখেন এবং এটাকে এড়ানোর সুযোগ আছে কিনা। আপনি যেটা বলেছেন, যেহেতু সরকার নিয়োগ দেয় বিচারপতি, সেই হেতু সরকার যদি ইচ্ছা করে এবং সেই রকম কোনো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যায় যে আমরা চাইলে আমরা তো পরের বারও ক্ষমতায় থাকতে চাই। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এখন পর্যন্ত যে সংস্কৃতি, সেটা হচ্ছে এক দল পরপর দুইবার ক্ষমতায় আসে নাই, মানে লিগ্যাল ভোটে, গ্রহণযোগ্য ভোটে, সুষ্ঠু ভোটে। তো সেই জায়গায় সরকার চাইবে কিনা বা এই সংখ্যা বা এই সুযোগ আছে কিনা এই সিস্টেমের মধ্যে? না, সংখ্যা তো আপনি সবসময় প্রকাশ করতে পারেন, এই কারণে যে আপনার বাংলাদেশে তো সংখ্যাযুক্ত পরিস্থিতি তো ছিল, এটা তো অস্বীকার করা যাবে না, এবং সেখান থেকে তো সংকটও তৈরি হয়েছে। সেই সংকটগুলো না, সেই সংকটের দায় কি বিএনপি নিবে কিনা, নেয় কিনা, বা আত্মসমালোচনা করে কিনা যে আমাদের ওটা উচিত হয় না? আমি যেটা বলি, এক নম্বর হচ্ছে যে বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের ধারণাটা মানে প্র্যাকটিস ছিল না, এটার মানে ভালো মন্দ এটা আমাদের সামনে কোনো নজির ছিল না। ওয়েল, বিএনপি একটা সময় এটা বিএনপির কাছে এটা মানে খুব ফিজিবল মনে হয়নি, কিন্তু এটা তো সত্য কথা যে বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ ডেমোক্রেটিক পার্টি, বিএনপি আদার পলিটিক্যাল ফোর্সেসের যেটা আপনি যদি বলেন আন্দোলন বলেন, চাপ বলেন, আন্দোলন তো আপনি শেখ হাসিনার বিরুদ্ধে করেছি তো আমরা বিভিন্ন এইটা মানার জন্য, ওটা বাতিল করার জন্য, অথবা ওটা ফেরত আনার জন্য। আলটিমেটলি তো আমরা সেটা আমাদের দফা দাবির মধ্যে মানে কনসিড করেনি। কিন্তু বিএনপি যেটা করেছে অ্যাজ এ ডেমোক্রেটিক পার্টি, তারা যেটা করেছে যে মেজরিটি পলিটিক্যাল পার্টি অথবা মানে ভয়েস অফ দ্য মাসেস, কখনো কখনো জনগণের ভাষাটাও বুঝতে হয়, তাই না? বিএনপি সেটা রিয়ালাইজ করেছে, এবং বিএনপি রিয়ালাইজ করার পরে তারা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা তারা ইন্ট্রোডিউস করেছে, আপনার নিশ্চয়ই মনে আছে। সেই সময়টিতে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি পার্লামেন্টে থাকতেন, আমি পার্টিকুলারলি অ্যাট দ্যাট টাইম যারা মানে মেজর অপোজিশন পার্টির কথা বলছি, তাহলে যেটা হতো কি, একটা পার্টিসিপেটরি অ্যাপ্রোচ থেকে আপনার এই যে বিলটা আসা হলো, যেটা মানে আমরা সবাই জানি যে উনি রাজি হলেন না, ফাইনালি অ্যাট দ্যাট টাইম প্রেসিডেন্ট টেক ওভার করলেন দায়িত্বটা, তাই না? যদি সেখানে বিরোধী দল যদি কমিটিতে থাকতেন, তাহলে যেটা হতো কি, তাহলে ডিবেট হতে পারতো, ওখানে ওই বিধি ব্যবস্থার মধ্যে কিছু পরিবর্তন আসতে পারতো, আরও আপনার মানে পরিমার্জন আসতে পারতো, হয়তো আসতে পারতো। যেহেতু তারা কেউ আসেনি, বলা যেতে পারে যে অনেকটা বিএনপির মাথা থেকে যতদূর সম্ভব, তাদের সংসদ সদস্য যতদূর সম্ভব তারা একটা বিল তারা তৈরি করেছেন, সেটার মধ্যে কিছু সার্টেনলি কিছু ফ্লজ ছিল। সে ফ্লজটার কথা যদি বলি, প্রেসিডেন্টের মানে পাওয়ার নিয়ে যাওয়ার টেক ওভারের, অর্থাৎ তিনি নিজে সরাসরি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার যে বিধানটা ছিল, সেটার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকতে পারতো। তো যা হোক, এখন কথা হচ্ছে এইগুলো ছিল ত্রুটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়। শেখ হাসিনা গভর্নমেন্ট যেটা করতে পারতেন, যে ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রুটিটাই আমি এটাকে আরও মানে ফ্ললেস করি, আরও বেটার ওয়েতে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে কনসলিডেট করে দিই, সেটা তিনি না করে তিনি মানে চিরদিন ক্ষমতায় থাকার জন্য, যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকার বাসনা তাকে পেয়ে বসো। যাক, আমি ইতিহাস নিয়ে আলোচনা করবো, আমি সামনে এগোতে চাই। এখন তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আদালতের মধ্যে ফিরে এসেছে। আমি বিশ্বাস করি শাসক দল হিসেবে বিএনপি, আদার স্টেক হোল্ডার্স, পার্লামেন্টে যারা আছেন, অফকোর্স আমি মনে করি তাদের সাথে আলোচনা সাপেক্ষেই ইট ইজ টু আর্লি টু মানে প্রেডিক্ট করা যে বিএনপি কি করবে, বিএনপি অন্যদেরকে বাদ দিয়ে কিছু করবে কিনা। ইভেন এটা তো এখন পর্যন্ত সার্টিফাইড কপিও পাওয়া যায়নি সেই জাজমেন্টের, তাই না? তো সুতরাং এগুলো পাওয়া সাপেক্ষে আমি সেই সার্টিফাইড কপি পাওয়াও একটা, আপনি আইনাঙ্গনের আদালতের মানুষ পাটোয়ারি, উনি আইনাঙ্গ লাগবে না। আমরা যারা শত শত মামলা যারা ভুগেছি, সার্টিফাইড কপির ব্যাপারটা আমরা জানো, ওনার জানতে হবে না। ওনারা তো পেশকার এসকার কি আছে না, ওনারা তো জায়গায় জায়গায় ঘাটে ঘাটে পয়সা দিয়ে ওনাদের পর অভ্যাস আছে, এগুলো করে মোস্ট অফ দ্য লয়ার্স এই ম্যাল প্র্যাকটিস গুলো করে। আচ্ছা, বিচারপতি খায়রুল হক যখন তার জাজমেন্টে বলে দিয়েছিলেন যে দুইটা টার্ম এইভাবে চলতে পারে, সেটা কিন্তু তার হয়তো আমরা ওই যে এজলাসে বসে যেটা তিনি করেন মুখে মৌখিক, ওটাই বোধহয় শোনা গেছে। কিন্তু সার্টিফাইড কপি যখন হাতে আসলো, সেই সময় কিন্তু ওটা
ওই লেখাটা রিটেন ওইভাবে আমরা দেখি নাই। আমরা উনি ওটা বদলে ফেললেন এবং হাসিনার ভাতা এবং এই যে 10 লাখ টাকার পারিতোষিক নিয়ে ঠিয়ে ওটা তিনি বাসায় বসে নাতিপুতি পালতে পালতে তখন উনি 2 বছর পরে রায় দিলেন। ওটা তো বেআইনি। আচ্ছা, একটা লোক রিটায়ারমেন্টে যাওয়ার পরে আপনি এখন উপস্থাপনা করছেন, আমি অবশ্যই আমার একটা কম্পালশন আছে আপনার কথা উত্তর দেওয়া। এখন আপনি যদি স্টার নিউজের সাথে যখন থাকবেন, আপনি অনেক সিনিয়রে অত রিটায়ারমেন্টে যাবেন, তখন যদি আমারে বলেন যে আমি স্টার নিউজের পক্ষে আপনার একটা ইন্টারভিউ নেই, সেটা কি খুব সঙ্গত? এই রায়টা সার্টিফাইড কপি আসলে 2 বছর পরে। আচ্ছা, তার মানে বাসায় বসে বসে মানে বিভিন্ন মনে হয়েছে কি সেভাবে রচনা করেছিল। এর মধ্যে পার্লামেন্টে একটা কনস্টিটিউশনাল কমিটি হয়েছিল এবং এর মধ্যে পার্লামেন্টে আইনটাও পাস হয়ে যায় খুব সম্ভবত, যে কারণে ওই দুইটার রায় দেওয়াটা রিডান্ডেন্ট হয়ে যেত। বাট স্টিল আমি একমত, আপনি বললেন দুটো করবেন, অর্থাৎ খায়রুল হকের যে খুব বদ উদ্দেশ্য ছিল এটা আমি বলবো না, 100বার ছিল বদ উদ্দেশ্য। উনি বলেছেন দুটো নেক্সট দুটো ইলেকশন হবে সালাস পপুলার সুপ্রিমা লেক্স, রাষ্ট্রীয় স্বার্থে আরো দুটো ইলেকশন ক্যাটাগরি গভর্নমেন্টের ভিত্তিতে হবে। এটা আমি নিজে পড়েছি ওই রায়টা ইনিশিয়ালি। এরপরে পার্লামেন্ট যখন স্ট্যান্ডিং কমিটি করলো একটা অল পার্টি এবং অ্যামেন্ডমেন্ট করে ফেললো এবং অ্যামিকাস কিউরি নিয়োগ হলো এবং কিউরিও বলেছিল, সেই অ্যামিকাস কিউরিরাও যে বেশিরভাগের মতামত ছিল ক্যাটেগরির পক্ষে, এবং আওয়ামীপন্থী আইনজীবীরাও বলেছিল ক্যাটেগরির পক্ষে, না ক্যাটেগরির পক্ষে। কিন্তু ওই যে 2 টার্ম কিন্তু উনি বলেছিলেন, কিন্তু বাই দেন পার্লামেন্ট আইনটা পাস করে ফেলেছে। এখন আমি প্র্যাকটিক্যাল একটা, যদি এখানে দুজন বিদগ্ধ রাজনীতিবিদ আছেন, প্র্যাকটিক্যালি এখন কিন্তু আগের যে 58A ছিল এটা রিভাইভ করেছে এবং এটা অ্যাটাচ হয়ে গেছে, কিন্তু পার্লামেন্ট চাইলেই আগের সেই 58 ককে অ্যামেন্ড করতে পারে, ওটাকে টোটাল বাদ করে নতুন দিতে পারে, এই ক্ষমতা কিন্তু পার্লামেন্টের আছে। কিন্তু এটা অ্যাপারেন্টলি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন একটা মডিফিকেশন দরকার, যেটা আমরা মনে করি জুডিশিয়ারিকে এটার মধ্যে ইনভলভ করা উচিত না। আচ্ছা, জুডিশিয়ারি বিতর্কের মধ্যে পড়ে যায়, হ্যাঁ জুডিশিয়ারি না হলে কে হবে সেটা একটা আলোচনার বিষয়, কাকে করা যাবে। এবং জুলাই সনদেও সেই জিনিসটা উল্লেখ কতটুকু করা হয়েছে, সেখানে স্পেসিফিকেশন বা ধারা উপধারা যদি একটু পড়ে থাকেন সেটাও আপনি বলবেন। জনাব সাইফুল আলম খান মিলন, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে ব্যারিস্টার পাটোয়ারি যেটা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতিকে নিয়ে একটা বিতর্ক আছে, এইটা ওই সিস্টেমের একটা বিতর্কের জায়গা বলা হয়। এখন অভিযোগ আছে যে এই কারণে দলীয় বিচারপতি নিয়োগের প্রবণতা তৈরি থাকে এবং বিচারপতিরা দলের আনুগত্য করে থাকতে পারে। তো এই সমস্যার সমাধান কিভাবে হবে, মানে আপনারা কি কোনো কিছু ভাবছেন কিনা, দলীয় ফোরামে আপনারা কোনো আলোচনায় বসছেন? আমরা এটা ভাবছি, মানে ঠিক এই মুহূর্তে আমি বলছি না আর কি, উইল কাম টু দ্য পয়েন্ট ইনশাআল্লাহ। এটা কি গোপনীয় কোনো কিছু না? গোপনীয় কিছু না, উই হ্যাভ টু মেক দিস থিংস মানে ম্যাচিউরড, উই হ্যাভ টু ডিসকাস উইথ দি এক্সপার্ট অফ দি কনস্টিটিউশন, আদার মানে পিপল অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল পিপল আমাদের মধ্যে, যারা আমাদের মধ্যে অনেকে তো আছে, এনসিপি আছে আমাদের সাথে, এগুলো আমরা আলোচনা করব। আমরা কেউ ভাবছি যে এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, একটু গোড়ায় আসি আর কি। গোড়ায় আসি সেটা এই জন্য আসলে বলতে চাই যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধি ব্যবস্থা নিয়ে শাহাবুদ্দিন সাহেব যখন মানে ফর্ম করলেন, তখন কিন্তু আপনার এই 3 দলের রূপরেখার ভিত্তিতে কিন্তু হইল আর কি, সেটা নিয়ে কিন্তু বিতর্ক হইল না। সেই নির্বাচনটা খুব সুন্দর ছিল। এরপর লতিফুর রহমান সাহেবের নির্বাচন অনেক সুন্দর ছিল। বিতর্কটা শুরু হইল কখন, যখন KM হাসান সাহেবের মানে বয়স বাড়ায় দেওয়া হলো মানে বিচারপতি। এইটা তো আসলে সেই সময় তো আপনারা জোটে ছিলেন, সেই সময় তো আপনারা জোটে, তখন আপনাদের মন্ত্রী মানে যখন মাত্র শেষ করে বিএনপির টেনিয়র 2006 সালে, এটা আপনারা করছে। আমরা বলতেছি যে এইটা করে এটাকে বিতর্কিত করে ফেলেছে। KM হাসান কোনো বিতর্কিত লোক ছিলেন না। সেই সময় কি জামায়াতের স্পষ্ট অবস্থান ছিল? একদম অবস্থান স্পষ্ট ছিল। তখন KM হাসান সাহেবের প্রসঙ্গ যখন আসলো তখন প্রবাবলি এসে গেছে আর কি, মানে তখন ক্লাসটা শুরু হয়ে গেল আর কি, সিস্টেমই শুরু হয়েছে। আমরা এইটা মানে করার ফলে যেটা হলো, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি করা হলো আর কি। আপনি নর্মাল সময় বাড়ান, অসুবিধা নেই, যেটা আমাদের ব্যারিস্টার সাহেব বললেন, এটা তো আমরা এখন তো আপনার চাকরির বয়সই তো বাড়ায় দেওয়া হয়েছে। তো এইটা আমরা ওখানে করার ফলে গোটা জিনিসটা আওয়ামী লীগকে সুযোগ সৃষ্টি করে দিল ময়দানে একটা তারা মানে কাওয়াস তৈরি করার জন্য, এবং কাওয়াসটা এমন পর্যায়ে চলে গেল, সেটা সবচেয়ে বেশি আপনার খেসারত দিতে হলো জামাতকে আর কি। আপনি জানেন যে সেই 2006 সালের
আমার মনে হয় তার একটা ভুলে গেছি, সেখানে আমাদের পল্টনের যে লাঠি লগি বইটা, না ওটা 6, ঠিকই 6, লগি বইটার ঘটনাটা 2006 ওইটাই বলছি। তো এখন আমার মতে সলিউশনটা কি প্রশ্ন আসতে পারে। সলিউশনটা আমি প্রথম মনে করি আমাদের রাজনৈতিক সমঝোতা হওয়া উচিত। সেই সমঝোতা কি দেশের স্বার্থে। আপনি যে পার্টিজান ভিউ নিয়ে মানে আমরা দাঁড়ায় থাকি, দ্যাট উইল বি এগেইন এ রং স্টেপ। এবং সেখানে আপনি যদি এটাকে 16 ধরেন টোটাল সলিউশনের, তাই আমি মনে করবো এখানে আপনি মনে হয় 14 বা 14.5 আনা দায়িত্বটাই সরকারের আর কি, কারণ তারা 2/3 বেশি মেজরিটি তাদের আর কি। এবং আমরা দেখেছি যে আমাদের কোনো মতামতে এখানে কাজে লাগছে না। এখন তো অনেক বিল ছিল, আপনি কোনো কথা শোনে না, না কথা শোনার কথা তো ইন ভেইন, কথা তো স্পিকার সাহেব শোনে, তো দলের লোক পার্লামেন্টে গতকালই তো দেখলাম যে আপনাদের ডক্টর তাহের সাহেবকে বিরোধী দলীয় উপনেতাকে একটা কমিটির তাকে প্রধান করা হয়েছে। ওইটা হলো আপনার আর কি, আপনার এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেটা, হ্যাঁ দিস ইজ ওনলি ওয়ান, আপনাদেরকে বলে নাই সরকারি, আপনারা তো বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার পেতে পারতেন। আমরা তো কলা চাই না, আমরা চাই যে মানে আমাদের সমস্যার সমাধান চাই। জুলাই সনদের ভিত্তিতে একটা গোটা রাজনৈতিক বিধি ব্যবস্থা এবং সংবিধানের পরিবর্তন মানে যেটা হয় সেটা চাচ্ছি আমরা। এগুলা তো কোনো ছোট বিষয়, এগুলো দিয়ে তো আপনি আমাকে ভুলেতে করার চেষ্টা করা উচিত না। করতে পারবেন, লেট মি সে, আমার মনে হয় যে যদি আপনি এরকমও ধরেন যে আপনি সিটের ভিত্তিতে করবেন, তাহলে তো 26% সিট পাই, মানে আপনার স্থায়ী কমিটির সভাপতি পাই, 26% দেন আমাকে, তাতে আপনি দেন নেই। ঠিক আছে, আমার মনে হয় অনেক আরও কথা আছে, এগুলো বলতে চাচ্ছি না, কারণ আমরা মনে করি যে আমাদের ব্যর্থতা, আমি বলবো আমাদের ব্যর্থতা, এদেশের রাজনৈতিক দলগুলা এদেশকে রাজনৈতিক বিধি ব্যবস্থার মধ্যে একটা স্থায়ী রূপ দিতে পারিনি, যে ইন্ডিয়া করতে পারছে, আমরা পারি নাই। যদি করতে পারতাম আমরা, তাহলে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের না আসলেও চলতো আর কি। তা আমরা দেখা যায় যে কোনো জায়গায় দাঁড়া থাকতে পারি না, সবসময় আমরা একটা মনে করি যে যা কিছু করতে হবে, কলা গাছটা আমার হইতে হবে, তাল গাছটা আমার হইতে হবে। এই তাল গাছে যখন আমরা চলে যাই, তখন তালও যায়, গাছও যায় আমাদের। এই অবস্থা হয়েছে। আপনার যে ইন্টারিম গভর্নমেন্টের অনেক দুর্বলতা আছে, থাকতে পারে, এবং সেটা আমাদের সাওয়াদ্দিন সাহেব তো অনেক কথাই বলেন, এটাও বলেছেন বিচার ব্যবস্থা। আমরা অপেক্ষা করছি কি বিচার উনি করবেন, সরকার কি করবে। এখানে আপনার এই যেখানে মানে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট একটা বিচার মানে সিস্টেমে গেল, সেটা আমরা আবার ভেঙে দিলাম। এখন তো আপনার দেখা যাবে কদিন পরে অনেক বিচারপতি নিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা তো শুরু করতে পারতেছি না। এটা আমি মনে করি টোটাল ফেলিওর। আর এখানে এটা সলিউশন কি আপনি জিজ্ঞেস করতে পারেন, আমরা সলিউশন কি? সলিউশন মনে করি যে আসলে তত্ত্বাবধায়ক সরকার মানে যদি ধরেন আমি করি, তাহলে বিএনপি মানবে না, বিএনপি যদি করে আমি মানবো না। সলিউশন একটাই, লেট দেয়ার বি ডিসকাশন অ্যালং উইথ দি ট্রেজারি বেঞ্চ অ্যান্ড দি অপোজিশন, এটা হয়ে আমরা একটা সলিউশনে আসি। এর মধ্যে বিধি ব্যবস্থা করে যে জুলাই সনদে যে কথা বলা হয়েছে আর কি, সেই সলিউশনটা এখনকার মতো বেস্ট মনে করি। মানে যেটা এক্সিস্টিং আছে, মানে আগের মতোই, সেটা আপনার আগের মতো না। আমরা বলছি কেয়ারটেকার সরকার গঠনের পদ্ধতিটা জুলাই সনদে যেভাবে করা হোক, সাজেস্ট করা হয়েছে, আপাতত এটা এখনো আমার কাছে মনে হয় দ্যাট ইজ দি বেস্ট সলিউশন। আচ্ছা, আপনি আপনার কথার মধ্যে এক জায়গায় বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসবেন। আমি এটা বলি নাই, আমি বলছি যে আমরা যখন ইন্টারনালি কোনো সিদ্ধান্ত নিব, যে কোনো বিষয় নিয়ে, অর্থনৈতিক হোক, আমাদের কনস্টিটিউশনাল হোক, আমাদের ভিতরে যে এক্সপার্ট আছে তাদের সাথে বসতে হবে। সময় তো বেশি হয় নাই, আচ্ছা, 1-2 দিন গেছে আর কি। আচ্ছা, কাজে আমাদেরকে ডিসকাশন করতে হবে, আমাদের নিজস্ব যে প্রস্তুতি সেটা তো আমাদের নিতে হবে। আচ্ছা, এইখানে জামাত ইজ নট এ দ্যাট পার্টি যে আমি নির্বাহী কমিটির সদস্য, এখানে এসে বলে দিলাম এটা হবে, নো, দ্যাট ক্যানট বি। আচ্ছা, এটা আমির জামাতও বলতে পারবো না। আমাদেরকে ডিসকাশন করে যথাযথ জায়গায় আমরা মানে এটা পাস করাইতে হবে, দেন উই ক্যান সে দিস ইজ দি থিং। আমি যেটা বললাম জুলাই সনদে আলোকে বললাম। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কেমন হয়, এটার তো মানে অনেক ধরনের এক্সাম্পল, সুবিধা পাওয়া গেছে। ধরেন আপনার দলও সেই সুবিধার জায়গায় ছিল বলে সবাই মনে করেন, মানুষ মনে করে। তো সেই জায়গায় আওয়ামী লীগের অধীনে যে 3টা নির্বাচন, 14, 18, 24-এর যে নির্বাচন, সেটা কি একটা উদাহরণ হয়ে থাকবে না যে দলীয় সরকারের অধীনে কিভাবে নির্বাচন হয়? অবশ্যই। এবং একই সাথে এমন উদাহরণ সামনে রেখে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের
আপনারা রূপরেখাটা কি ভিন্নভাবে উপস্থাপনা চান, নাকি এইভাবে যেভাবে আছে সেভাবে রাখলেই আপনাদের জন্য সুবিধা হয়? 14, 18, 24-এর ভোটের মাধ্যমে শুধু যে একটা দল বারবার ক্ষমতা আসা নিশ্চিত করে তা না, তার সাথে কিন্তু পুলিশ, প্রশাসন, ইসি সব ধ্বংস করে ফেলে। মানে এটা আমাদের চোখের সামনে। আমরা সবাই মিলে ঠেকাতে পারি নাই, এটা অস্বীকার করা যায়। আমরা হয়তো বা বলতে পারি না, ঠেকানোর চেষ্টা ছিল কিনা সেটাও তো একটা আপনারা তো সারথি ছিলেন। না, ওটা স্বাগত বলা যাবে না, কারণ হচ্ছে আমরা তো সংসদে ছিলাম অপোজিশন। হ্যাঁ, বলতে পারেন 14 থেকে 18 আমাদের গভর্নমেন্ট পার্ট ছিল, তারপরে তো অপোজিশন ছিলাম। আর জামাতে তো 2001 থেকে 2006 বিএনপির সাথে ছিল, সবকিছু হয়েছে অফিসিয়ালি। তখন তো 3 জন মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী ছিলেন মন্ত্রী, সাহেব ছিলেন, 2 জন মনে হয়, সরি, যাই হোক। এনিওয়ে, তো ওটাও তো পার্ট ছিল। সেই সময় যে অন্যায়গুলো হয়েছে জাতীয় পার্টির সাথে 2001 থেকে 2006 যে অন্যায়গুলো হয়েছে, একটার প্রতিবাদ ওই সময় জামাত কিন্তু করতে করেনি। তো শুধু জাতীয় পার্টির দোষ হবে কেন? জামাত ইসলামিক দল, জিহাদি দল, কোরআনের আলোকে চলে। তো কোরআনের বাইরে যে কাজগুলো হয়েছে, অন্যায় হয়েছে, সেগুলো প্রতিবাদ করতে পেরেছে? পারেনি কেন? তাকে কোন পার্টিকুলার ইস্যুর কথা বলছেন? অনেক কিছু আছে, গ্রেনেড হত্যা আছে, 1,28,00,000 ভুয়া ভোটার আছে, ইয়াদুদ্দিন সাহেবের ক্ষমতা নেওয়া আছে, 7 জন কৃষক মারা গেছে, কত বলবো। কিন্তু কেন পারেনি জানেন? কারণ তাকে জোটের জন্য বিএনপিকে দরকার। এই জোটের প্রেক্ষাপটের কারণে চাইলেই সবসময় করা যায় না। এখনো জামাত সেই প্রবলেমের সামনে পড়বে। কিভাবে পড়বে আমি একটু বলি, এটা আমার অ্যানালাইসিস। সামনে যদি বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্ট করলেও নিয়ন্ত্রণের চেষ্টা করবে, বাংলাদেশে যেই সরকারি ক্ষমতায় আসবে তিনি আবার ক্ষমতায় আসার চেষ্টা করবে। এটাই হলো বাংলাদেশের বাস্তবতা। এটা খুব দোষের বলবো না, কারণ বিরোধী দলে থাকার যে যন্ত্রণা বিএনপি পেয়েছে, নির্যাতন হয়েছে, তারা জেনে শুনে আবার যেতে চাবে না। তো সেইখানে সেই পয়েন্টে জামাতের ভূমিকা কি হবে আসলে? তখন যদি মাঠে শুধু বিএনপি আর জামাতই থাকে, তখন তারা ন্যাচারালি নিজের আলোচনা করে নেবে। আর যদি মাঠে অনেক দল থাকে, তখন আবারও জামাতকে সিদ্ধান্ত নিতে হবে জামাত কি করবে, অ্যান্টি বিএনপি রোল প্লে করবে না প্রো বিএনপি রোল প্লে করবে, অর ভাইস ভার্সা। তো সেটা ইয়েট টু সি। একটা জটিল পলিটিক্যাল রসায়ন সামনে হবে, অত্যন্ত জটিল, সবার জন্য জটিল হবে। শুধু মানে জাতীয় পার্টির জন্য হবে ব্যাপারটা এমন নয়, মনে করি সবার জন্যই জটিল হবে। আরেকটু যদি ভেঙে বলেন, এই জায়গায় এই যে ক্যাটাগরি নিয়ে হবে অনুঘটক, এখন যারা ধরেন যে আওয়ামী লীগের যারা ছিল, আপনি একটু ঝেড়ে কাশেন যদি ধরেন সেই সময় ঝেড়ে কাশার সুযোগ নেই, তারা ধরেন তারা এখন নাই, সিনে নাই, কিন্তু তারা ভেতরে ভেতরে সংগঠিত হবার চেষ্টা, দেশে ঢোকার চেষ্টাটা হয়তো করবে, স্বাভাবিক চেষ্টা করা। কিন্তু সেই জায়গা মানে তারা এটাকে কিভাবে, তারা যে বাতিল করেছিল, তারা এখন চাইবে যে হ্যাঁ এই পদ্ধতি অনুসরণ করা হোক। সেটা পুরোপুরি নির্ভর করবে প্রধানমন্ত্রী কি চাচ্ছেন, যাকে দেখে বোঝা যায় না উনি কি চাচ্ছেন। টু বি অনেস্ট, উনি কি সব দলকে নিয়ে দেশ চালাতে চাচ্ছেন বা রিভাইভ করতে চাচ্ছেন, নাকি আওয়ামী লীগকে ব্যান রাখতে চাচ্ছেন? যদি আওয়ামী লীগকে ব্যান রাখার কিছু অ্যাডভান্টেজ তার আছে, আবার আওয়ামী লীগকে রিভাইভ করার কিছু অ্যাডভান্টেজ তার আছে। আওয়ামী লীগ রিভাইভ করার বড় অ্যাডভান্টেজ হচ্ছে অল অ্যান্টি আওয়ামী শক্তি তখন তার আন্ডারে অটোমেটিক চলে আসবে। আর আওয়ামী লীগ রিভাইভ হওয়ার আগ পর্যন্ত অ্যান্টি আওয়ামী ফোর্স তো 2 ভাগ থাকবে, 1 ভাগ তার সাথে, 1 ভাগ তার এগেনস্টে। নাও দেশের জন্য কি দরকার? দেখুন, জামাতকে আওয়ামী লীগ বাদ করতে চেয়েছে, এটাই তো মূল সমস্যা। 14 সালে জামাত বিএনপি ছাড়া ভোট হয়েছে, এটাই তো মূল সমস্যা। তো দেশের পরবর্তী ভোটগুলো যদি ইনক্লুসিভ না হয়, এইটা দেশে একটা পর্যায়ে গৃহযুদ্ধ স্টার্ট করবে, এখন না হলেও পরে। সূত্রপাত 14 সালে যেটা হয়েছে, সূত্রপাত 24-এ রিফ্লেক্ট হয়েছে। তো সেটা যদি আমরা এখন সমাধান না করি, প্রশমন না করি, একই দেশের মানুষ একজন আরেকজনকে মারবো ভবিষ্যতে, এটাই হবে। হয়তো সেখানে আওয়ামী লীগ বেশি সাফার করবে, বেশি ভিক্টিমাইজড হবে, বেশি রক্তপাতের সাফার করবে ন্যাচারালি, কিন্তু রক্তটা থামবে না। আর রক্তটা কার আমলে হবে? তার জন্য তার জিয়ার আমলে। যদি এটা প্রিভেন্টেবল হয়, তাহলে এটা অবশ্যই প্রিভেন্ট করা উচিত। আর যদি এটা প্রিভেন্টেবল না হয়, অর্থাৎ আপনি আওয়ামী লীগকে রিভাইভ করার অর্থ আওয়ামী লীগ আন্দোলন করে আপনার সরকার উত্থান করে, সেটা তো বাস্তবসম্মত না। সো এটাতে তো কোনো অসুবিধা নেই। ইভেন লাস্ট ভোটেও যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতো, 20-25 জন আওয়ামী লীগের এমপি থাকতো সংসদের কি ক্ষতি হতো? বরঞ্চ যে গালিগুলো আমরা এখন দিচ্ছি, ওগুলো আপনি আওয়ামী লীগের সামনে দিতে পারতেন। সো একটা সেটেলমেন্ট করা যেত। দ্বিতীয় যেটা বলছি, ওই যে 91 সালে 3 জোটের রূপরেখা যেটা মিলন ভাই বললেন, ওখানে কিন্তু জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়নি ভোটে 91 সালে। যদিও অবশ্যই এই আওয়ামী লীগের 14 সাল থেকে 24 সাল, এই 11 বছর এর সাথে থেকে অনেক ব্রুটাল, অনেক হিংস্র,
অনেক উইপেনাইজেশন ছিল, তারপরে কিন্তু কেউ বলেনি জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া যাবে, তখন পলিটিক্যাল ম্যাচুরিটি এই পর্যায়ে ছিল। না, যে কারণে লাস্ট ভোটে জাতীয় পার্টিকে ভোট করতে না, দেওয়া আমি যাবে না আওয়ামী লীগের কথা গভর্নমেন্ট। বলছি। আচ্ছা, আমি সে কারণে কিন্তু 91 সিস্টেমটা 2006 পর্যন্ত ক্যারি করেছে, 15 বছর। আচ্ছা, লং টার্ম। জি। সো আপনি যদি লং টার্ম একটা প্রসেস চান, একটা সমাধান চান, একটা রেজলিউশন ইনক্লুশন লাগবে। এই রেজলিউশন ইনক্লুশন ছাড়া এই দ্বন্দ্বটা চলবে, এবং এটা সুযোগ নেবে কিন্তু সুপার পাওয়ার গুলো, জি। কোনো না কোনো সুপার পাওয়ার এইটাকে কাজে লাগাবে। আচ্ছা, এই সুপার পাওয়ার বলতে কি বোঝেন? ব্যারিস্টার পাটোয়ারির কথা আপনি শুনছিলেন, রিপন ভাই, আপনি যদি এই বিষয় নিয়ে কিছু আমি সুপার পরে পরে যাবো, আগে আমি একটু মাইনর পাওয়ার নিয়ে একটু কথা বলি আর কি। সেটা হচ্ছে যে উনি ভারতীয়দের মতো, ভারত শব্দ তো উচ্চারণ করিনি। বেসিক্যালি আমি এটা আমার একটা পার্সোনাল থিওরি, আমি ছাত্র জীবন থেকে বলতাম যে জাতীয় পার্টি ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য ইন্ডিয়া। এটা আমার পজিশন, এটা আমার অ্যানালাইসিস। আমি রাজনীতি যতটুকু বুঝি তাতে আমার মনে হয়েছিল তখনকার বাস্তবতায় একটা মানে বিএনপিকে এলিমিনেট করা, বিএনপির জায়গায় তাদের একটা পোষা দল লাগবে, একটা তাদের পন্থী একটা দল লাগবে। বেসিক্যালি জাতীয়, এটা আমার অবস্থান, আমি এটা বিএনপির অবস্থান বলছি না। জাতীয় পার্টি বেসিক্যালি ক্রিয়েটেড বাই ইন্ডিয়া, তাদের স্বার্থে, এবং তাদের স্বার্থেই জাতীয় পার্টিকে এই যে আওয়ামী লীগের নির্বাচন ছাড়া রাজনীতি, রাতে নির্বাচন ইত্যাদিতে সবকিছুর মধ্যে জাতীয় পার্টিকে তারা যেভাবে মানে সাজেস্ট করেছে, প্রেসক্রাইব করেছে, সেইভাবেই মানে জাতীয় পার্টি ব্যবহৃত হয়েছে। রিসেন্টলি আপনি দেখবেন ইন্ডিয়ানদের তরফে ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ সোসাইটি, এই আলোচনাগুলো আসে। ইনক্লুসিভ কার সাথে? আরে ডাকাতের সাথে মানুষের কোনদিন ইনক্লুসিভিটি হয় নাকি? খুনির সাথে কোনোদিন মানুষের কোনদিন ইনক্লুসিভ হয় নাকি? সাপের সাথে মানুষের কোনদিন ইনক্লুসিভ হয় নাকি? কিসের সাথে ইনক্লুসিভ? জার্মানের নাজি পার্টি নিষিদ্ধ হয়ে গেছে ওখানকার। এখন তো এরা যে বিনিয়ে বলতে পারে ইনক্লুসিভ, এটি তো বিরাট বড় গণতান্ত্রিক এনভায়রনমেন্ট, এখনো তারা বলতে পারে। বাংলাদেশে আজকেও তো মানে আমি আইরিন খানের স্টেটমেন্ট পড়লাম, 1400 মানুষ মাত্র 36 দিনে 1400 মানুষকে কিল করেছেন, 135টা শিশু মায়ের মানে কলতির ভিতরে, শত মানুষ, কেউ এক চোখ হারিয়েছে, কেউ দু চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করছে। এমনি একটা, সেটা কি ব্যক্তি দল হিসেবে আওয়ামী লীগের দায় নেই, দল হিসেবে ওনাদের দায় নেই, ওনারা কি এটাকে অপোজ করেছে? ওনারা বলেছে যে স্টপ ইট, এটা এই কাজগুলো ভালো হচ্ছে না, এগুলো করা ঠিক হচ্ছে না। তারা তো কেউ বলেন না, তখন তারা চুপ করে কুলুপ মেরে বসেছিলেন। আচ্ছা, এর দায়িত্ব তো তাদেরও নিতে হবে, এবং তারা নিয়েছে। পলিটিক্যালি তারা আইসোলেট হতে এখন যে অবস্থাতে, এটা তো মোটামুটি একটা নাই পার্টি হয়ে গেছে এটা। এখন আমি যদি বলি সেটা হচ্ছে যে উনি যেই মানে কি বলে ভবিষ্যতে গৃহযুদ্ধ পর্যন্ত উনি দেখে ফেললেন। কাদের? চোরদের দিয়ে গৃহযুদ্ধ হয়? আরে গৃহযুদ্ধ করার জন্য তো একটা সাহস লাগে রে ভাই। একটা প্রতিপক্ষ যে বিভিন্ন গ্রুপস থাকে, এথনিক গ্রুপ, নানান গ্রুপ, তারা গৃহযুদ্ধে লিপ্ত হয়। আর সেটার জন্য তো তাদের ওই এথনিক গ্রুপদের তো একটা সাহস থাকতে হয়, তাদের একটা দৃষ্টিভঙ্গি থাকতে হয়, একটা লক্ষ্য থাকতে হয়। চোরেরা কখন এগুলো করে নাকি? চোরদের তো লক্ষ্য থেকে বোসকা কোথায় সেইখানে। উনি স্বপ্ন দেখছেন যে ভবিষ্যতে গৃহযুদ্ধ একজন আরেকজনকে মেরে ফেল। হাউ ইট কামস, কি বলে? সেটা তো কোনো বিষয় না। রাজনীতি যেই দলটি এখন পর্যন্ত এবং তাদের অনুসারী এখন পর্যন্ত যাদের ন্যূনতম অনুতপ্ত না, যাদের মধ্যে রিমোর্স নাই, যাদের মধ্যে কোনো রিগ্রেট নাই, যারা কাজটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে। শেখ হাসিনা তো 81 সালে 6 বছর পরে তো তিনি বাংলাদেশে এসেছিলেন, তার বাবার মারা যাওয়ার পরে। তো উনি তো বাকশাল রিভাইভ করেন নাই। মানুষ যেটা করে, বাবা মায়ের সর্বশেষ ইচ্ছাটাকে বাস্তবায়ন করে, চিন্তা করে। তো শেখ মুজিবের সর্বশেষ চিন্তা ছিল বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। উনি দেশে আসার পরে আর উনি বাকশাল রিভাইভ করেন নাই। উনি আওয়ামী লীগ নামে রাজনীতি করেছেন। এক পর্যায়ে ভোটে জেতার জন্য ওনাকে উনি বলেছেন যে আমাদের ভুল হয়েছে, আপনারা আমাদেরকে একবারের জন্য ক্ষমা করেন। তো উনি রক্ষী বাহিনী, ভুলটা কি? রক্ষী বাহিনী ক্রিয়েট করা। ভুলটা হচ্ছে মানুষ খুন করা, গুম করা, পত্রিকা বন্ধ করা, মানবাধিকার হরণ করা, এগুলি তো ভুল। সেই ভুলগুলো যদি তিনি মানে মানুষকে ভোট দিতে না দেওয়া, সারা জীবনের জন্য পাওয়ারে থাকা, কেন একদল থাকলে তার নির্বাচনের প্রয়োজন আসে না। এখন শেখ হাসিনা আবার আসবেন, আবার ইনক্লুসিভ ভাবে ভাবতেছে। তার আগে তো ক্ষমাটা চাইতে হবে। সে ক্ষমাটা কোথায়? দুঃখ প্রকাশ করতে হবে তো, মানে অনুতপ্ত হতে হবে তো, বলতে হবে তো, তাই না? আমার হাতে রক্তের দাগ নেই, এরকম কথা তো বহু বড় বড় নেতা পৃথিবীতে বলছেন নাকি? তো এখন কাদের সাথে আপনি ইনক্লুসিভ? আপনার সমাজে আপনি অফকোর্স আপনি সবাইকে নিয়ে আপনি সমাজ গড়বেন। সে সবাইটা কারা? সে সবাই কি খুনি?
খুনিরা, সে সবাইকে লুটেরা। এস আলমকে নিয়ে আমি ব্যবসা করব, আমি সামিট গ্রুপকে নিয়ে ব্যবসা করব, লুটেরদের নিয়ে যারা লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করে তাদেরকে আমি ইয়ে করবো, মানে তাদেরকে আমি স্কোপ করে দেবো। আচ্ছা, তো এখন আমি যেটা বলতে চাই এর সাথে কি একটু যুক্ত করবেন যে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে বার্তা সংস্থা রয়টার্স একটা খবর দিয়েছে, দেখেছেন নিশ্চয়ই। সেই উনি নিজেই বলেছেন। হ্যাঁ, যদি তিনি সেটাই করেন তাহলে এবং এসে আত্মসমর্পণ করবেন আদালতে এবং বিচারের মুখোমুখি হতে যদি চায়, তাহলে সেটা আপনাদের অবস্থান কি হবে? আমরা তো একটা গভর্নমেন্টের দায়িত্বটা কি, ওনার বিরুদ্ধে সাজাটা ঘোষণা হয়ে গেছে, XYZ যেটা হোক না, উনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন, উনি দেশে সারেন্ডার করবেন, দেশে সারেন্ডার করার পর উনি বিচারের সম্মুখীন হবেন, সেটি তো হওয়া উচিত, সেটি তো প্রত্যাশিত। গভর্নমেন্টের দায়িত্ব উনি এতদিন আছেন কেন? ওনার রায় হয়ে গেছে অনেকদিন জানি, এটার জন্য ইয়ে দরকার কি, মানে দিন তারিখ ক্ষণের কি দরকার আছে? আসতেই পারেন এবং অন্যরা যারা আছেন তারা আসুন, বিচারের সম্মুখীন হন। জি জি, জনাব সাইফুল আলম খান মিলন, আপনাকে কোনো প্রশ্ন করলাম না, দুইজনের কথার প্রেক্ষিতে আমি খুব অবাক হচ্ছি একটা কথা, মানে ভাবি খুব আমি মনোযোগ দিয়ে শুনছিলাম আমাদের ব্যারিস্টার সাহেবের কথা, তিনি গৃহযুদ্ধের কথা বলেছেন। ইটস ভেরি ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক না, ভেরি ফ্রাইটেনিং। না, এটা ফ্যান্টাস্টিক বলবো এই জন্য, এটা একটা স্বপ্ন আর কি এটা। তাহলে ওনার গৃহযুদ্ধটা বাধাবে কে? জাতীয় পার্টি করবে অ্যালং উইথ দি আওয়ামী লীগ। তাই তো জাতীয় পার্টি বাংলাদেশের কোনো মানে এখন আর প্রসঙ্গ নেই জাতীয় পার্টির। জাতীয় পার্টি ইলেকশনে অংশগ্রহণ করছে গত ইলেকশনে, এবং আপনার GM কাদের সাহেব অত্যন্ত মানে বড় ভোটের ব্যবধানে মাহবুব রহমান বেলালের কাছে হাঁটছে। তো এই জন্য মনে করি যে আসলে আমি খুব অবাক হলাম যে আমাদের ব্যারিস্টার সাহেব গৃহযুদ্ধের কথা বলেন। দেখেন, এই কথা ওবায়দুল কাদের বলছিল। ওবায়দুল কাদের বলছিল যদি তোমরা গভর্নমেন্টকে টিকাইতে না পারো, গভর্নমেন্ট যদি ফল করে এত লক্ষ লোক মারা যাবে। লোক কি মারা গেছিল কিনা, কয়টা লোক মারা গেছে এই মানে জুলাই আন্দোলনের পরে। কাজে আমার মনে হয় জাতীয় পার্টিকে এই সমস্ত দিবা স্বপ্ন এবং অপস্বপ্ন থেকে বেড়ে আসতে হবে। এতে বোঝা যাচ্ছে যে যেভাবে আপনার সুজিতা সেনকে আমাদের যে সুজাতা সেন আইসে এরশাদ সাহেবকে ইলেকশনে নিলেন, এখন বোধহয় ওরকম একটা চেষ্টা শুরু হয়েছে বলে মনে হচ্ছে। মনে হয় দেয়ার মে বি এ কানেকশন উইথ হাসিনা অ্যালং উইথ দি জাতীয় পার্টি, দে ওয়ান্ট টু ডু সামথিং ইন বাংলাদেশ। কিন্তু আমি মনে করি সেটা স্বপ্ন হবে। এরপরে যেটা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমি বলেছি আর কি। তো কাজেই দল হিসাবে তো জাতীয় পার্টি অংশগ্রহণ করছে, কারণ সে কইরা তার রেজাল্ট 0 পাইছে। তো যে আমরা মনে করি যে আসলে এই দেশে আপনার সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা হওয়া দরকার, এবং সেটার ভিত্তিতে আমরা মনে করি যে এটা আমি আগেও বলছি এখনও বলতেছি, মেজর দায়িত্ব সরকারের। এবং এই পর্যন্ত সরকার এই যে যদি আমরা ধরি যে ত্রয়োদশ জাতীয় সংসদের কাছে জনগণের কি আকাঙ্ক্ষাটা কি ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল সেটা হলো যে এই জুলাই সনদ যে বিধি ব্যবস্থা ছিল এই বিধি ব্যবস্থা বাস্তবায়ন করা। সেখানে আমাদের এই সরকারি দল মিজারেবলি ফেল করেছে তারা। আচ্ছা, তো ফেল করার কারণে আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি। আচ্ছা, তো যার ফলে আমরা আর যাত্রা শুরু করতে পারলাম না। তো আমার মনে হয় যে যাত্রা কোন দিকে শুরু হয়, মানে কোন যাত্রা? আমাদের কনস্টিটিউশনাল যে সংস্কারের কথা বলা হয়েছিল, সেই সংস্কারের মাধ্যমে যে কেউ যেন আবার হাসিনা হয়ে না উঠতে পারে, তার যে একটা ফর্মুলা জুলাই সনদে দেওয়া হয়েছিল, সেই ফর্মুলাকে বাস্তবায়ন করলে আমরা একটা যাত্রা শুরু করতে পারব। আমরা একদম শেষের দিকে ব্যারিস্টার পাটোয়ারি শুনলেন। গৃহযুদ্ধের আশঙ্কা তো রাজনীতিবিদরা করে, কেন করে এটা কথা 14 সালেও বলেছিলাম যে যদি বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন না হয় এক সময় গৃহযুদ্ধের মতো হবে। 24 সাল তো কাছাকাছি চলে গেছে। তো 14 সালে তখন কি বিএনপির কথা বা জামাতের কথা চিন্তা করে বলেছিলেন? 14 সালে বলেছিলাম 6 মাসের মধ্যে ফ্রেশ ইলেকশন দিতে হবে। টিভি টক শোতে নাকি? অফকোর্স টিভি টক শোতে। আচ্ছা, 14 বলেছিলাম যে 6 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে ইনক্লুসিভ, না হলে দেশে এক সময় গৃহযুদ্ধ হবে। যাক, কেন হবে গৃহযুদ্ধ জানেন? আওয়ামী লীগ 4th জেনারেশন করা লোক আছে, তাদের কাছে 71 আছে। তারা অনেক ভুল করেছে, কিছু ভুল তারা স্বীকার করে, অনেক ভুল স্বীকার করে না। তারা এদেশের মানুষ, এদেশে তাদের প্রপার্টি আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সব দলে আছে। তারা অনেকে পালিয়ে আছে, দূরে আছে, তারা একটা সময় ফিরে আসতে চাবে, এটা খুব নর্মাল। আপনি যদি তাদেরকে শর্ত সাপেক্ষে চেপে ধরে ফিরিয়ে আনতেন তাহলে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেন। যে সুযোগটা অ্যাবসলিউটলি বিএনপি গভর্নমেন্টের ছিল, এখনো আছে কিনা জানি না, ছিল।
আর যদি আপনি তাদেরকে কোনোভাবে ফিরে আসতে না দেন, তারা নিজেরাই নিজেদের মতো ফিরে আসার চেষ্টা করবে। এটার সাথে গৃহযুদ্ধের কি সম্পর্ক? বলছি সেটাই, এই এক লাইনের মধ্যে বলছি, যখনই তারা সবাই ফিরে আসার চেষ্টা করবে, জামাত বিএনপি এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তখন একটা সংঘাত হবে। সেই সংঘাতটাকে একটা ছোটখাটো গৃহযুদ্ধ হতে পারে, এটা ওই অর্থে গৃহযুদ্ধ না, আমেরিকান সিভিল ওয়ার না, কিন্তু সংঘাত হবে। ইকোনমি, ভঙ্গুর ইকোনমিতে এই সংঘাতটা বাংলাদেশ নিতে পারবে কিনা এখন জামাত বিএনপি মনে হতে পারে, ওই যে কি বললেন যেন সেই সংঘাতে খুব তাড়াতাড়ি দেখেন আপনি? না, এত তাড়াতাড়ি দেখি না, কিন্তু এটা পুনর্বণিক হবে। আচ্ছা, এখন সবাই বললেন জাতীয় রয়টার্সের খবর অনুযায়ী জাতীয় পার্টি প্রাসঙ্গিক, ডিসেম্বর বলছেন তো, আসছি, জাতীয় পার্টি প্রাসঙ্গিক না, আওয়ামী লীগ কি নিষিদ্ধ, তাই না? তো ভালো, দেশটা ভাগ করে নেন। আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, তাহলে ওই জামাত বিএনপি দেশ চালাবে, জামাত বিএনপি সংসদ, জামাত বিএনপি এখন বাংলাদেশ নাকি? বাংলাদেশ নির্বাচনে কয়টা পার্টি অংশগ্রহণ করেছিল? বাংলাদেশ নামটা লেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মাইনাস দিয়ে দেন জাতীয় পার্টি নাই, অমুক নেই, অমুক দল নাই। জাতীয় পার্টি কোনো পার্টি না। ঠিক আছে, এটা আপনার কথা। ওটা তো জাতীয় পার্টি হাসিনার ভ্যানিটি ব্যাগ। শেষ করছি, শুনেন, কথা বলতে দেন। না না, আমি শেষ করে নিতে পারি, শেষ করে আমার সময়, আপনার সময় না, আমার সময় আপনাদের সময় শেষ, আমার সময় শেষ হয়নি, সময় তো আপনি শেষ করবেন না, অ্যাঙ্কর করবে। তো সেটা হচ্ছে যে আমার মতে দেশটা সবার, সবাইকে নিয়েই চলার চেষ্টা করতে হবে। এটা যদি না হয় পুনঃপুনিক সমস্যা বাড়তে থাকবে, এবং একটা খুব দুর্বল ইকোনমির বাংলাদেশ, সেখানে সরকার কতটা সামাল দিতে পারবে, সরকারকে ব্লেম করারও কিছু নাই। তো দেশকে বাঁচাতে গেলে সবাইকে নিয়ে দেশ চালানোর চেষ্টা করতে হবে। জি বলেন। 30 সেকেন্ড। না, আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে জাতীয় পার্টি যখন আওয়ামী লীগের সাথে ঘর করলো আর কি, তখন ইনক্লুসিভনেস কথা মনে ছিল না তাদের? না, ছিল নাকি? না, ছিল না। তাহলে এটা একটা সেম আমল, এই আমল সমান। দাঁড়ান, আপনি আপনি এবং আপনার যখন আপনার এই মানে গৃহপালিত বিরোধী দল তারা হইলেন, এরকম সরকার তো পৃথিবীতে একটাই হয়েছে আর কি। এর আগে অবশ্যই একটা ছিল, আমাদের আব্দুর রাব সাহেব ছিলেন। তো এই যে করলেন, তখন ওনাদের কোনো গৃহপালিত থাকার এবং গৃহ পালন করার দুটার অভিজ্ঞতা তাদের আছে। এটা কিন্তু এক হয়ে গেছে, খেয়াল করছেন? আলটিমেটলি বিএনপি জামাত কিন্তু এক। না, এটা নিয়ে জাতীয় পার্টির কোনো আলোচনার বিষয়ই নেই আর কি। জাতীয় পার্টি মানে অযথা আলোচনা, এটা দরকারই নেই এটা। আচ্ছা, কারণ আমি বলি, এই জন্য বলতেছি, আমি পার্টি হিসেবে বলছি না, পার্টি হিসেবে আছে তারা, রেজিস্টার্ড পার্টি, কারণ তারা এবার ইলেকশনে অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ করে কোনো সিট পায়নি। আবার ইলেকশন করে যদি ফিরে আসতে পারে, ওয়েল অ্যান্ড গুড, আসুক, কোনো অসুবিধা নাই। কিন্তু এই গৃহযুদ্ধের হুমকি দেওয়া, এটা সম্ভাবনা বলা না, কিসের সম্ভাবনা? আমাদের কিছু দেখছি কেন? কোনো মেঘ নাই, আপনার মানে ঝড়ের থাকে। এখন জামাত গৃহপালিত, কোনো সন্দেহ নাই, একই জামাত বিএনপি। বাজে কথা কম বলা উচিত। সেটা আপনি বলেন, আমিও তাই বলি। না, আপনার কোনো বাজে কথা বললে, আপনারা সরকারের সাথে ছিলেন, এই কথাটা আমি বলেছি। আপনারা ছিলেন, 2006 ছিলেন, আমরা সরকারের অংশ ছিলাম বিএনপির সাথে। কিন্তু কোন মিডিয়াতে জামাতকে বিএনপির গৃহপালিত দল কোন মিডিয়াতে বলতে আপনি একটা দেখাতে পারবেন, গুগলে দেখেন। এটা আপনাদের কোনো রাজনীতি নাই তো। আপনি জামাতকে গৃহপালিত বলতেছেন, আই এম সরি টু সে। আপনিও বললেন, আমিও আপনাকে বলতাম। নো, আপনারা তো ভাই আসলে বললেন যে পার্টির প্রধান, দলের কে প্রধান হবে, তার জন্য হাসিনার সাথে দেখা করে রওশনের সাথে সেই পার্টি কি বলতে পারবো? আপনি ঠিক করে দেন, বল। ইট ইজ নট এ হিস্ট্রি, এটা তো হিস্ট্রি তো, এরকম পড়েছি আমরা। হ্যাঁ, তো বললে আপনার কি পার্টি? আপনার দলের প্রধান ঠিক করার জন্য আপনারা হাসিনার কাছে যান। আর ইউ পার্টি? ইউ আর নট এ পার্টি। আপনারা শুধু পার্টি না, আপনারা তো মানে নানানভাবে মানে আপনার পক্ষপাতে মানে পালিত একটা দলও বলা যায় না, ইট ইজ নট এ দল। এবং এরশাদকে কি উপহার দিয়ে এই দেশে সেই পটুয়া দিয়েছিল, সেটা তো জানেন আপনি। জামাত প্রথম ভোট করেছিল 86 সালে। এই ধরনের সামরিক শাসকরা ধ্বংস করছে আপনার, মানে বয়কট করলো জামাত। 86-তে প্রথম স্বাধীন বাংলাদেশে জামাত প্রথম ভোট করলো এরশাদের সময়। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা করা হলো কিনা আমরা জানি না, বাকিটা দর্শকরা বিবেচনা করবে। দর্শক, আজকে করা আলাপ এই পর্যন্ত ছিল। অনেক ধন্যবাদ যারা তখন আমাদের সাথে ছিলেন।